আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বরিশালের ইউএনও এবং ওসির বিরুদ্ধে পাল্টা মামলা করল সিটি কর্পোরেশন। দুটি মামলা আমলে নিয়ে পিবিআইকে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার 22 জনের জামিন নামঞ্জুর করে আদালত। হামলার ঘটনায় আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। প্রশাসন ও রাজনীতিবিদদের মুখোমুখি অবস্থানে ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে বিভাগীয় শহর বরিশালের পরিস্থিতি। সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ সহ কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনের 2টি মামলার পর এবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, এসআই শাহজালাল মল্লিক ও ইউনোর বাসভবনের দায়িত্ব পালনকারী আনসার সহ অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বরিশাল সিটির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। পরে আদালত তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আজকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1-এ 2টি নালিশি দায়ের হয়েছে এবং উক্ত নালিশি দুটি সততা যাচাইয়ের জন্য পিবিআই পুলিশ সুপার বরাবর প্রেরণ করা হয়েছে এবং আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার 22 জনের জামিন না মঞ্জুর করে আদালত। আমাদের জামিন বিবেচনা করে নাই, আমাদের মামলা আমরা এখন করেছি। আমরা যদি এখানে কোনো প্রতিকার না পাই তবে অবশ্যই আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে লড়াই করব। সিটি মেয়রের নির্দেশে রোববার থেকে বর্জ্য অপসারণে মাঠে নেমেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। টিকা কেন্দ্রে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি। এদিকে বরিশালে ইউএনওর বাসভবনে হামলা এবং সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অবশ্য বিষয়টিকে দেখছেন স্থানীয় ঘটনা এবং বিচ্ছিন্ন বিষয় হিসেবে। প্রশাসন ক্যাডারের বিবৃতিকে চটজলদি বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। পোস্টার ব্যানার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা এবং সিটি কর্পোরেশনের কর্মী ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা। বিষয়টিকে দুই পক্ষের ভুল বোঝাবুঝি বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। নিশ্চয়ই কিছু না কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য ইউএনও সাহেব সেখানে অসন্তুষ্ট হয়েছেন। রাজনীতির নেতৃবৃন্দরা পরবর্তীতে তাদের বক্তব্য হলো যে সেখানে যখন নাকি ভুল বোঝাবুঝি হয়েছে তারা নিরসন করার জন্য গিয়েছেন। তো তারা নিজেদের মধ্যে বুঝছে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের এটা তাদের কারোর জন্যই শুভকর না। তথ্যমন্ত্রী এটিকে স্থানীয় ঘটনা ও বিচ্ছিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন। এটি একটি স্থানীয় ঘটনা, বিচ্ছিন্ন বিষয়। এটি প্রথম নয়, বহু মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলেই সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত এ নিয়ে তো কিছু বলা আমার মনে হয় সমীচীন নয়। অবশ্যই কোনো সংকট নাই, তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে। আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের কোনো দ্বন্দ্ব কিংবা সংকট নেই বলেও দাবি করেন দুই মন্ত্রী। খালি কলসি বেশি বাজে। নাজিব ফরাজি, আরটিভি, ঢাকা। ভোগান্তি যেন নিত্যসঙ্গী পাসপোর্ট প্রত্যাশীদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ সেবা গ্রহণকারীদের। তবে দেশে বিদেশে ভোগান্তি কমাতে নানা উদ্যোগের কথা জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জুলহাস কবিরের রিপোর্ট। সকাল গড়িয়ে দুপুর, মাথার উপর তপ্ত সূর্যে ঘাম ঝরছে পাসপোর্ট প্রত্যাশীদের। নেই দাঁড়ানো কিংবা বসার জায়গা, সড়কের উপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এমন চিত্র প্রতিদিনের। মানে সকালে একবার ছতলে উঠেছে, ওখান থেকে আবার নিচতলে 101-এ গিয়েছে, আবার ওখান থেকে এখানে আসছে। আসলে শিওর মানে কোনো তথ্য কেউ সঠিক বলতে পারে না। 1 মাসের ডেট দিছে, এখানে কয়েক মাস লেগে যাচ্ছে, 3 মাস। চলমান করোনায় প্রবাসীদের অনেকেই কর্মহীন। অন্যদিকে সময় মতো পাসপোর্ট না পাওয়ায় ভিসা নবায়ন করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। পাসপোর্ট জটিলতা নিরসন না হলে অনেকেই হারাবেন ভিসা নবায়নের সুযোগ। ই পাসপোর্ট সময় মতো ডেলিভারি পাওয়া গেলেও মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পেতে ভোগান্তি পেতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। আমি আজকে সকালে নিউজ দেখছি যে এমআরপি চালু হয়েছে। আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম, বলতেছে এখন আমাদের কোনো চালুই হয় নাই। এখন আমরা যাবো কোথায়? 105-এ আসছি, এখন বলতেছে এমআরপি এখন নাকি চালু নাই, বন্ধ।
আপনার যখন খুলে তখন আবার আইসেন, তো আমরা এখন কোথায় যাব? আগারগাঁও অফিসের বেশ কিছু ভোগান্তির কথা তুলে ধরেন সেবা প্রত্যাশীরা। এখানে সেবা বলতে কি, এখানে মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করে, আমার বেতনের অর্ধেক বেতন, আমি যে ট্যাক্স দিই মাসে, সেই ট্যাক্সের বেতন পায় না অনেকে, অথচ তাদের যে ব্যবহার শুনতে হয় এখানে এসে, তাতে এটা খুবই দুঃখজনক। তবে লকডাউন উঠে যাওয়ার পর আবেদন গ্রহণ ও বিতরণ কাজে তেমন কোনো জটিলতা হচ্ছে না বলে দাবি করেন সংস্থাটির মহাপরিচালক। যাদের কোনো সমস্যা নাই সেরকম মে মাস পর্যন্ত কোনো পাসপোর্ট আনপ্রিন্টেড নাই, কিন্তু যাদের সমস্যা আছে, অনেকে ইনফরমেশন দেওয়ার সময় সে বাপের জায়গায় নিজের নাম, নিজের জায়গায় বাপের নাম লিখে ফেলছে, এনআইডির জায়গায় সে লিখে ফেলছে তার জন্ম সনদের নাম্বার, তারটা কনফ্লিক্ট সার্ভার আটকাই দিবে, তখন আমাকে ম্যানুয়ালি এটা বাইর করতে হয়। সময় মতো প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দিতে পাসপোর্ট অধিদপ্তর বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এখন যে বর্তমান সমস্যাটা হলো আমাদের কোভিড পরবর্তী সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়া, অতিরিক্ত ডিমান্ডটাকে ট্যাকেল দেওয়া এবং বিদেশের 80টা মিশনে আমার এই পাসপোর্ট চালু করা, সেটার জন্য আমি 6 মাস হয়তো সময় লাগতে পারে বা লিটল মোর লাগতে পারে। দালাল চক্রের হাত থেকে বাঁচতে ঘরে বসে অনলাইনে সমস্ত কাজ করার পরামর্শ দিয়েছেন মহাপরিচালক। জুলহাস কবির, RTV, ঢাকা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন চিত্রনায়িকা পরিমণি। আইনজীবীর মাধ্যমে করা এই আবেদনের উপর শুনানি হবে 13 সেপ্টেম্বর। শাহবাগে বিক্ষুব্ধ নাগরিক সমাজের সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীকে হেনস্থার দায়িত্ব রাষ্ট্র নিজের হাতেই তুলে নিয়েছে। এদিকে জাল টাকা উদ্ধারের ঘটনায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া এবং তার স্বামী সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রায়হান শোভনের রিপোর্ট। তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল পরিমণি। কারাগারে থেকেই আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলেন তিনি। এদিকে পরিমণির মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে বিক্ষুব্ধ নাগরিকজন নামের একটি সংগঠন। একজন শিল্পী, একজন নাগরিক, একজন নারী যে হিসেবেই দেখি না কেন, তাকে অত্যন্ত অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এবং দিনের পর দিন তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তার জামিনের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটি তাকে দেওয়া হচ্ছে না। অবিলম্বে পরিমণির মুক্তি দেন, নয়তো রাজপথের আন্দোলন জারি থাকবে, আরো বৃহত্তর আন্দোলন হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মানবাধিকার কর্মী খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা স্নিগ্ধা রেজওয়ান এবং বিভিন্ন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। তার পাশে আমরা সবাই আছি। আমরা দেখছি এখন যে চিত্র জগতেরও যারা একটু নাম করা ভালো, তারা সবাই তার পক্ষে কথা বলছে, সারা দেশ তার পক্ষে কথা বলছে, আমরা তার পক্ষে কথা বলছি। এদিকে জাল টাকা উদ্ধারের ঘটনায় নরসিংদী জেলার যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমন সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সাক্ষ্য নেওয়া হবে 13 অক্টোবর থেকে। রায়হান শোভন, RTV, ঢাকা। টিকা বিক্রির ঘটনায় তদন্ত চলছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে ভোগান্তি আর হয়রানি পিছু ছাড়ছে না প্রবাসী টিকা গ্রহীতাদের। সকালে রাজধানীর পরিবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে প্রবাসীদের অনেকে অভিযোগ করেন মেসেজ না পাওয়া সহ নানা অব্যবস্থাপনার। আরও জানাচ্ছেন এয়ার বাদল। দয়া করে তারা এখানে দাঁড়িয়ে থাকবেন না। কার্ডে টিকা দেওয়ার তারিখ দেয়া আছে 22 আগস্ট, কিন্তু কেন্দ্রে দায়িত্বরতরা বলছেন মোবাইল ফোনে মেসেজ না গেলে টিকা দেয়া যাবে না। আনসার সদস্য মাইকে জানাচ্ছেন এমন ভোগান্তিতে পড়াদের আসতে হবে 23 আগস্ট। আগামী 23 তারিখে তারা চলে আসবেন ভ্যাকসিন নেওয়ার জন্য। এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন জেলা থেকে টিকা নিতে আসা অনেক প্রবাসী। আমাদের বলতে এখানে মেসেজ প্রযোজ্য, তাহলে মেসেজে আমরা আসতাম, ম্যানুয়ালি তো আমাদের আর কোনো মানে হয় না। বলছি যে স্যার আমাদের আর কোনো মেসেজ যাইবে নি মোবাইলে। ওনারা বলছেন না মেসেজ কোনো যাইবে না, এখানে লেখা দেওয়া হয়েছে 22 তারিখে লেখা দেওয়া হয়েছে। 22 তারিখে আসছে, তা আজকে এখানে আসছি, ওনারা বলতেছে আজকে না 23 তারিখে। কেউ কেউ আবার টিকা পেলেও অনলাইনে তথ্য আপডেট না হওয়ায় বিপাকে। আমি কুমিল্লাতে আইছি, 7 তারিখে ভ্যাকসিন দিয়ে গেছি, ভ্যাকসিনে কোনো অনলাইন হয় নাই, এই ফোন দেয় নাই। আমি আজকে আপাতত আইছি, এই ভ্যাকসিনের আমার অনলাইন আমার 2 তারিখে পেলাই। টিকা সার্টিফিকেটের জন্য আরো 15 দিন অপেক্ষা করতে হয়, যদি সময় মতো না পাই তাহলে আমাদের 20 এক্সপায়ার হয়ে যাবে। আগস্টের 14 তারিখে টিকা দিয়ে গেছি, আজকে হলো যে দ্বিতীয় ডোজ, আজকে হলো যে কিনা 22 তারিখ, আমাদের কোনো সার্টিফিকেট আসে না। সার্টিফিকেটের জন্য আমরা যে বিমান অফিসে যাইতে পারি না, টিকিটও কনফার্ম করতে পারি না। সরকারের কাছে আমরা আবেদন এটি, আমরা যারা প্রবাসী
আমগরে কষ্ট করে দয়া করে আমগরে কামগুলা দান করে দেয় স্যার। 7 তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করছি, এরপর 17 তারিখ অপেক্ষা করে আসার পরে বললো যে একটা ফটোকপি জমা দিয়ে যেতে বা রাতের মধ্যে মেসেজ চলে যাবো। আমি তো জমা দিয়ে গেছি, আজকে 22 তারিখে এখনো কোনো মেসেজ যায় নাই, আমাদের 2 তারিখে তো ফ্লাইট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে অবশ্য ভিড় থাকলেও নেই অভিযোগ। টিকা আমরা আসলে সবগুলোই দিচ্ছি। আমরা এখানে সিনোফার্ম তো চলছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, মডার্নার সেকেন্ড ডোজ চলছে, ভাইজারের সেকেন্ড ডোজ, অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ এবং প্রবাসীদের জন্য ফার্স্ট ডোজ সহ। তো এইভাবে আমরা টিকা কার্যক্রম চালাচ্ছি। রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সম্প্রতি চুরি করে বাইরে টিকা বিক্রির বিষয়ে বলেন, জড়িতদের ছাড় দেয়া হবে না। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। টিকাদানের শৃঙ্খলা আনতে প্রয়োজনে বুথ বাড়ানোর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। আর বাদল, RTV, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 139 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা 25,282। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে 4,804 জন সংক্রমিত হয়েছেন। আর এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,61,998 জনে। 24 ঘন্টায় মোট 31,689 জনের নমুনা পরীক্ষা করা হয়। আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.16%। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়াও দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 8,000 ছাড়ালো। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 22 অগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা 8,041 জন। 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 291 জন। এর মধ্যে ঢাকায় 259 এবং বিভিন্ন জেলার 32 জন রয়েছেন। এদিকে দক্ষিণ সিটির 7টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় গ্রিন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টারকে 1 লাখ সহ 12টি ভবন এবং প্রতিষ্ঠানকে 1,73,000 টাকা জরিমানা করা হয়েছে। এবার আফগানিস্তান তালেবান প্রসঙ্গ। কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে যেতে বলেছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে অসম্পূর্ণ বললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অপরদিকে আফগান ইস্যুতে পশ্চিমা বিশ্বকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্ট। আফগানিস্তানে গতি পেয়েছে তালেবানের সরকার গঠন প্রক্রিয়া। ইতিমধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ সরকার গঠন নিয়ে কাবুলে তালেবানদের সঙ্গে বৈঠক করেছেন। তালেবানদের বিষয়ে পশ্চিমা দেশগুলোকে আর নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমাদের অবশ্যই আফগানদের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে। ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জন্য আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার 1 সপ্তাহের মাথায় কাবুলে আইএস হামলার আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দেওয়া বিবৃতিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, মিত্র জোটের সেনারা বেরিয়ে গেলে জিহাদিরা উল্লাস করবে। যতক্ষণ ব্রিটিশ নাগরিকদের সরানো না হচ্ছে সে সময় পর্যন্ত সেনাদের আফগান অবস্থান করার নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দোকানিরা। ভাঙা দোকানপাট ঠিক করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। খোস্ত প্রদেশের নাগরিকদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। ওদিকে তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানির স্টুটগার্টে। মাহাদি হাসান, RTV। আগামী সপ্তাহের মধ্যে আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার গণমাধ্যমকে এ কথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দূর এগিয়েছে প্রক্রিয়া। তাশখণ্ডে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে 27 জনের নাম ঢাকাকে জানিয়েছে। আবার অন্যদিকে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের কারণে আপাতত চালু হচ্ছে না বাংলাদেশ ভারত বিমান চলাচল।
টানা বৃষ্টি এবং উজানের ঢলে পদ্মা এবং যমুনার পানি বেড়েই চলেছে। ফরিদপুরে পদ্মার পানি বইছে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। ডুবে গেছে ধানসহ সবজি ক্ষেত। তীব্র ভাঙনে বিভিন্ন স্থানে বসতভিটা এবং ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ফরিদপুরে পদ্মার পানি বইছে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে। এতে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তা স্কুলে আশ্রয় নিয়েছেন। আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। গতবার বন্যায় রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তা এখনো সারে নাই, আর এবার বন্যায় তো অনেক পানি হয়েছে। আর একটু পানি বাড়লে আর কি ঘরবাড়ি মানে পানি উঠে যাবে। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের আরিচা পয়েন্টেও পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। টাঙ্গাইলেও যমুনা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদ সীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। জেলার কাজীপুর ও চৌহালিতে নদী ভাঙনে 50টি বসতভিটা বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। 30-35টা বাড়ি নদীতে চলে গেছে। গ্রামের মানুষ সব ঝাঁপে পড়ে কিছু রক্ষা করছে। কোথায় যে বাড়িঘর নিয়ে যাব, কোথায় উঠাবো সে ব্যবস্থাও নাই। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে নদ নদীর পানি। এতে জেলার বিভিন্ন চরের 25,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। আর বন্যা যদি একটু বাড়ে তাহলে মনে করো আমাদের আবার যে আয় উন্নতি করবো এটা আমার ক্ষতির মুখে পড়ে যাবে। সিটি ডিটে যা আছে তা সব তলে গেছে। বাড়ির শ্বশুর ভাই পানি গরু বছর ধরে অসুবিধা। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফের জিম্মায় থাকা 2 শিশুকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। রোববার বিকেলে তাদের উদ্ধার করা হয়। এর আগে 2 মেয়েকে ফিরে পেতে টোকিও থেকে ঢাকায় এসে আদালতের দ্বারস্থ হন জাপানের নাগরিক নাকানো এরিকো। হাইকোর্ট 31 আগস্ট 2 শিশুকে হাজির করতে তাদের বাবা এবং ফুপুকে নির্দেশ দিয়েছিলেন। এর আগেই 10 এবং 11 বছর বয়সী মেয়ে দুটিকে উদ্ধার করেছে CID। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খুনি জিয়াউর রহমানের হাত ধরে দেশে রক্তপাতের রাজনীতি শুরু হয়েছিল। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান খুন, নৈরাজ্য, সন্ত্রাস এবং জঙ্গিবাদের রাজনীতি কায়েম করেছিল। দুপুরে মংলা বন্দরের আয়োজনে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন তিনি। পরে মন্ত্রী এতিমখানায় খাবার বিতরণ, দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেছেন। বঙ্গবন্ধুর রক্তের কাছে সমগ্র জাতি বাংলাদেশ ঋণী। এই রক্ত নিয়ে আমরা শপথ করতে চাই, এই খুনিরা বাংলাদেশে যেন কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আর কখনো বাংলাদেশের এই রাজনীতি, বাংলাদেশের জনপদকে কলঙ্কিত করতে না পারে। জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে রিকশা, সেলাই মেশিন, রেশন কার্ড এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা দক্ষিণ মহানগর 26 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। শনিবার আজিমপুরে ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান বাবলার নিজ উদ্যোগে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া নগর নেতা শরফুদ্দিন আহমেদ সেন্টু, গোলাম রাব্বানী বাবুল সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানী ধানমন্ডিতে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল উদ্বোধন করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান এবং নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন ফিরোজুর রহমান রোববার এটি উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম ফিরোজ সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।